নেহা জবাব দিল না, চুপচাপ চাপা কণ্ঠে বলল, হাত ছাড়ুন আমার। অভিমান করে চলে যেতে চাইলে তাকে যেতে দেওয়া উচিত না। অভিমান বাড়িয়ে দেয় দূরত্বের দেওয়াল। তোর থেকে দূরত্ব আমি কোনোদিন চাই না। নেহা হাত ছাড়ানোর চেষ্টা করলো। নিখিল উল্টো নেহার হাত পেঁচিয়ে এনে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। নিখিল নেহা শাড়ির ভাঁজ ছাড়িয়ে হাত রাখলো নেহার মসৃণ পেটে। নেহা খামচে ধরেছে শাড়ির দুপাশ। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ক্রমশ। নিজের প্রতি বিরক্ত হচ্ছে সে। কেন নিখিলের ছোঁয়ায় নিজেকে এতটা দুর্বল লাগে তার? কেন অনুভূতির জালে ফেঁসে যায় বারবার? এই ছেলের থেকে যে তার মুক্তি নেই, চাই না ও এমন মুক্তি যে মুক্তিতে থাকবে পাহাড় সমান বিষণ্ণতা, গভীরতম নিদারুণ যন্ত্রণা। নেহা চোখ বন্ধ করে নিয়েছে, চুপচাপ দাঁড়িয়ে আছে শুধু। নিখিল নেহার কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে ফিস ফিস করে নেশাভরা কণ্ঠে বলে, তুই এক নিষ্ঠুরতম প্রিয় নেশা। তোর শোধা পান করলেও মরণ, না করলেও হতে হবে উন্মাদনায় পাগল। ভুগতে হবে অনুভূতির কঠিন অসুখে, পুড়তে হবে প্রেম দাবানলে। নেহা কেঁপে উঠল। শিরশিরে অনুভূতি খেলে গেল সর্বাঙ্গে। সহ্য করতে পারল না আর। নিজের দুহাত দিয়ে চেপে ধরল নিখিলের অবাধ্য হাত দুটি। চোখ ভিজে উঠেছে নেহার। নিজের অনুভূতি চেপে রেখেছে পুরো দমে। নিখিলের অদৃশ্য অবাধ্য উস্কানিতে সায় দিতে চাইল মন, তবুও নিজেকে সামলাতে চাইছে নেহা। নিখিল ভালোবাসি একবারও বলেনি, তবে কোন সূত্র ধরে নেহা নিখিলকে সুযোগ দিবে, নিজেকে সঁপে দিবে তার কাছে? নেহার কাতর কণ্ঠ, প্লিজ নিখিল ভাই, দূরে সরে দাঁড়ান। আমি আর নিতে পারছি না এসব, প্লিজ যেতে দিন। শাস্তি না দিয়ে যেতে দিব না। শাস্তি দিতে কাছে আসার প্রয়োজন নেই, দূরে সরুন বলছি। হুটহাট কাছে আসবেন না। নিখিল নেহার থেকে দূরে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। মোবাইল বের করে ফোন দিল সাব্বিরকে। নেহার বোধগম্য হলো না। এই বাড়িতে থেকে এক রুম থেকে অন্য রুমে ফোন করার কি দরকার? নিখিলের কাটকাট কণ্ঠ, ঝাল ঝাল, এক প্লেট ফুচকা নিয়ে নেহার রুমে আয় এখনই। এদিকে সাব্বির, জেরিন, বৃষ্টি নেহার রুমের বাইরে দাঁড়িয়েছিল। কি কি শাস্তি দিচ্ছে তা আন্দাজ করার চেষ্টা চালাচ্ছিল ওরা। বৃষ্টির এবার ভীষণ খারাপ লাগলো। তার জন্য মেয়েটাকে এভাবে শাস্তি পেতে হবে? তার ভাইটাও এমন কেন? অন্য উপায়ও তো ছিল, বকা দিতে পারতো, বোঝাতে পারতো না, উল্টো ঝাল ফুচকা খাওয়াতেই হবে। সাব্বির বেচারা চুপচাপ প্লেট হাতে নিয়ে এসেছে। বৃষ্টি দরজার সামনেই দাঁড়িয়ে। ভাইকে থামানোর একটা শেষ চেষ্টা করতেই হবে। নিখিল দরজা খুলে বাহিরে আসতেই বৃষ্টি বিদ্যুতের গতিতে বলল, ভাইয়া বিশ্বাস করো, নেহা খেতে চায়নি। আমি ওকে জোর করেছি, প্লিজ ওর সাথে এমন কিছু করো না। আমরা আর কোনোদিন না বলে যাব না, এত রাতও করব না, এবারের মতো। নিখিল ধমক দিয়ে বলল, চুপ, চোরের সাক্ষী চোর। বৃষ্টির মুখটা চুপসে গেল। নেহা চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার পাশে। আপাতত ওর কোনো কথা বলতে ইচ্ছে করছে না। যা খুশি করুক নিখিল। সাব্বির প্লেট আনতে নেহা ওটা ছু মেরে নিল। নিখিলের দিকে তাকিয়ে বলল, বলুন আপনার দেওয়া শাস্তির কথা। এই প্লেটের সব ফুচকা খেতে হবে, তাই তো? নিখিলকে বলার সুযোগও দিল না নেহা। মরিচে চুবানো ফুচকা একটার পর একটা মুখে নিতে লাগলো। নেহা যে কি পরিমাণ জেদি এটা সবাই জানে। নিখিল নেহার হাত থামিয়ে দিল। কি করছিস কি? অসুস্থ হয়ে যাবি নেহা, থাম বলছি। নেহার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। চোখ মুখ লাল হয়েছে। সন্ধ্যায় 4টা খেয়ে যা হয়েছিল এখন কম হলেও 10টা মুখে পুড়েছে নেহা। নেহা নিখিলের হাত সরিয়ে আবারও খেতে লাগলো। সাব্বির অধৈর্য হয়ে বলল, নেহা বোন, কি করছিস তুই? থাম, বাচ্চাদের মতো জেদ করবি না। জেরিনও না করলো, কিন্তু কারো কথা কানে নিল না। নিখিল বাধ্য হয়ে প্লেটটা নেহার হাত থেকে কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেললো। নেহা বিছানার চাদর খামচে ধরে বসে আছে, মুখ জ্বলে যাচ্ছে, তবুও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। জেরিন, পানি নিয়ে আয় ওর জন্য, যা। নিখিলের কথা শুনে নেহা রেগে গিয়ে বলে, পানি লাগবে না আমার, আপনার কাজ শেষ, এবার এখান থেকে যান। আপনাকে এক মুহূর্ত আর আমি চোখের সামনে দেখতে চাই না, বের হন। নেহার টকটকে লাল ঠোঁট তিরবির করে কাঁপছে। ঝাল সহ্য করতে না পেরে ঠোঁট কামড়ে ধরেছে নিজের। নিখিল বাকিদের উদ্দেশ্যে বলল, তোরা এখান থেকে যা এখন, ওকে আমি সামলাচ্ছি। সাব্বির বের হবার আগে দরজা আটকে গেল। নেহার নিজের চুল ছিঁড়তে মন চাচ্ছে। এখন পাগল প্রায় অবস্থা, প্রকাশও করছে না। সব মিলিয়ে চোখে মুখে অস্থিরতা ফুটে উঠেছে। নিখিল নেহার দিকে চকলেট বাড়িয়ে দিল। নেহা ছুঁড়ে ফেলে দিল নিচে। নিখিল এবার নেহার খোপা করা চুলের ভাঁজে নিজের হাত গলিয়ে দিল। নেহাকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। নেহার কাঁপতে থাকা ঠোঁটে মিলিয়ে দিল নিজের ঠোঁট জোড়া।
শুষে নিতে চাইলেও নেহার মধ্যে ছড়িয়ে পড়া সবটুকু ঝাল। নেহা শ্বাস নিতে পারছে না। নিখিলকে নিজের থেকে ছাড়াতে ব্যস্ত সে। নিখিল আরও চেপে ধরল নেহাকে। বেশ কয়েক মিনিট পর নিখিল নেহাকে ছেড়ে দিল। নেহা জোরে শ্বাস নিতে ব্যস্ত। নিখিল নেহার দিকে তাকিয়ে ফিসফিস কণ্ঠে শোধালো, মাঝে মধ্যে এমন জেদ দেখালেও পারিস নেহা, এতে লাভ আমারই বেশি। নেহার লাল টকটকে নাকের ডগায় রাগের পরিমাণ পাল্লা দিয়ে বাড়ছে। ঝাল অনেকটাই কমে গেছে। ঝালের পরিমাণ মোটেও কম ছিল না। নিখিলের নিজের ঠোঁটও লাল হয়ে এসেছে ইতিমধ্যে। নেহা নিখিলের কলার চেপে ধরে বলল, কি পেয়েছেন কি আপনি আমাকে? নিজেই ক্ষতের সৃষ্টি করবেন, আবার নিজেই তাতে মলম পট্টি করতে আসবেন? এ কেমন রুলস আপনার? আমি আপনাকে খুন করব নিখিল মেহমদ চৌধুরী, মেরে কেটে কুটে ভাসিয়ে দিয়ে আসবো নদীতে। আপনি একটা খারাপ নির্দয় লোক, আমাকে শুধু কষ্টই দিতে পারেন। কি ক্ষতি করেছি আমি আপনার? কেন সবসময় আমার সাথে এমন করেন বলুন তো? ঝালের তীব্রতা এবার পুরো শরীরে ব্যথা করছে নেহার। সহ্য করতে না পেরে হু হু করে কেঁদে দিল। নিখিল আগলে নিল তাকে। নিখিলের বুকে এলো পাথারি কিল ঘুষি বসিয়েছে, তবুও নিখিল সরায়নি নেহাকে। নেহা ক্লান্ত হয়ে এবার ঘুমিয়ে পড়েছে নিখিলের প্রশস্ত বুকে। নিখিলের ভেতরে ভেতরে অপরাধবোধ কাজ করলো। ও তো শুধু ভয় দেখাতে এনেছিল, এই পাগল যে খেয়ে ফেলবে কে জানতো। তপ্ত শ্বাস ছাড়ল নিখিল। নিজেকেও ছাড়িয়ে নিতে পারল না। ভীষণ ক্লান্ত লাগছে নিজেকে। অফিস থেকে এসে ফ্রেশ হবার সুযোগও হয়নি। যখন বাড়ি থেকে হামিদা বেগম ফোন দিয়ে বলল দুজন এখনো বাড়ি ফেরেনি, তখন ভয়ে অবস্থা খারাপ ওর। বৃষ্টি নেহা দুজনেই তার কাছে গুরুত্বপূর্ণ। শত্রুর অভাব নেই। ব্যবসায়িক ক্ষেত্রে প্রচুর মানুষের সাথে নীরব যুদ্ধ চলছে ওদের। ওই দিন মেয়রের সাথেও একটা ঝামেলা হলো। মেয়েটা এত অবুঝ। নিখিল নেহাকে নিয়ে এভাবেই শুয়ে পড়েছে। সারাদিন কাজ করার পর ভীষণ ক্লান্ত শরীর তার। সাব্বির জৈনের কাছে সব শুনে দৌড়ে এসেছেন হামিদা বেগম। দরজা নক করা হয়নি, শুধু আটকানো, লাইট এখনো জ্বালানো। তাহমিদা বেগম দরজা খুলে লজ্জায় পড়লেন। যদিও বা নেহা নিখিল দুজনেই ঘুমে বিভোর। হামিদা বেগমও দেখলেন ছেলে মেয়ে দুটোকে। দুজনের মধ্যে বেশিরভাগ সময় শুধু ঝগড়া। কবে যে এরা ভালো করে কথা বলেছে কেউ মনে করতে পারবে না। ছোট থেকে এরা ঝামেলা করে। যেখানে নিখিল নেহার থেকে 8 বছরের বড়, সেদিকেও খেয়াল নেই। ঝগড়া করাতে দুজনেই সমানে সমান। আল্লাহ যে এদের দুজনকে এভাবে একই সূত্রে গেঁথে রাখার পরিকল্পনা করে রেখেছিল কেউ কোনোদিন কল্পনাও করেনি। নিখিলের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে নেহা। নিখিল আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে তাকে। দুই মা ছেলে মেয়েদেরকে দেখলেন মুগ্ধ নয়নে। সব কিছুর মাঝেও এদের মাঝে অগাধ ভালোবাসা আছে। নিজেদেরকে কি সুন্দর সামলে নিতে পারে এরা। এত কিছুর মাঝে শুধু ভালোবাসাটাই অপ্রকাশিত। সকালে ঘুম ভাঙল নেহার। হঠাৎ করে নিজেকে নিখিলের বুকের মাঝে দেখে ছোটখাটো একটা চিৎকার দিয়েছে। নিখিলের ঘুম জড়ানো কণ্ঠ, নেহা সকাল সকাল চেঁচামেচি করবি না একদম, ঘুমাতে দে বলছি। নেহা মোচড়ানো শুরু করে দিয়েছে এর মধ্যে। আপনি ঘুমান, আমাকে যেতে দিন। নিখিল নেহাকে বিছানায় ফেলে দিয়ে তার উপর আধশোয়া হয়ে ঝুঁকে পড়ল। নেহা নিখিলের দৃষ্টি নিজের ঠোঁটের দিকে দেখে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। নেহার কাণ্ডে অট্ট হাসিতে ফেটে পড়ল নিখিল। নেহা সুযোগ বুঝে উঠে দৌড় লাগিয়েছে বাথরুমে। খাবার টেবিলে বৃষ্টি, জেরিন, সাব্বির, নেহা মিলে কথা বলছে। বড় আব্বুর মেজাজও আজ ঠিক, কথাটা বলেই ফেলবে আজকে। নিখিলটাকে একটা শিক্ষা দিতেই হবে। সবাই আস্তে খেতে শুরু করলো ওরা। খাবার মাঝপথে নেহা প্লেটে মনোযোগ রেখে বলল, আমার একটা কথা বলার ছিল সবাইকে। সবার চোখ নেহার দিকে। নেহা ভাবলেশীনভাবে বলে উঠল, আমি নিখিল ভাইকে ডিভোর্স দিতে চাই। সাথে সাথে খাওয়া বন্ধ হয়ে গেল নিখিলের। চোখ বড় বড় করে তাকালো নেহার দিকে। সত্যি নিখিল অবাক হয়েছে। নেহা এমন একটা কথা বলবে ভাবেওনি কখনো। নিখিলের অবিশ্বাস্য কণ্ঠস্বর, কি বললি তুই? আপনাকে ডিভোর্স দিব আমি। আরও একটা কথা, দেশের বাইরে পড়তে যেতে চাই আমি। নিখিল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে রাগে গজগজ করতে করতে বলল, ডিভোর্স দেওয়াচ্ছি তোকে আমি। জানোই তাই মুখে আসলো আর বলে দিবি। সম্পর্ক জোড়া লাগার আগেই ভাঙার কথা বলছিস কেন তুই? দেশে কি ভার্সিটির অভাব পড়েছে? বিদেশ পড়তে যাওয়া কোনো দিন হবে না তোর। এর থেকে একটা বেশি কথা বললে ভালো হবে না বলে দিচ্ছি। আপনি ডিভোর্স দিলেও আমি বিদেশে যাব, না দিলেও আমি যাব। বড় আব্বু আমার সাথে আছে, উনি সব ব্যবস্থা
ব্যবস্থা করে দিবে বলেছে। সবাই পরপর অবাক হচ্ছে। তাহমিদা বেগম, হামিদা বেগম হাঁ হয়ে তাকিয়ে আছেন। শাহ আলম চৌধুরী নেহার কথায় সায় দিয়ে বলল, নেহা যা বলেছে তাই হবে। আমার কাছে ওর কথার মূল্যই বেশি। নিখিলের মতো বেপরোয়া মানুষের কাছে আমার মেয়েকে রাখতে চাই না আমি। নিখিল নিজের বাবার কথায় অবাক। এই একটা মানুষই ওর বিপক্ষে যাওয়ার ক্ষমতা রাখে। নিখিল দাঁতে দাঁত চেপে বলে, তুমি ওর ছেলে মানুষিতে ওর সঙ্গ দিচ্ছ কোন যুক্তিতে বাবা? কি দোষ আমার যার জন্য নেহার যোগ্য আমি নয়? তুমি বিয়ের পর ওর সাথে কখনো ভালো করে কথা বলেছ? বিয়ের পরে স্ত্রী হয়েছে নেহা, তোমার তার প্রতি কি দায়িত্বটা পালন করেছো তুমি? কাজ করো ভালো কথা, তাই বলে তুমি মেয়েটাকে একেবারে পাত্তা দিবে না? সব কিছু দেখে বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছি আমি। আর তোমার বিয়ে লুকানোর ব্যাপারটার ঘোর বিরোধী আমি। নেহা যেতে চাইলে তুমি তাকে বাধা দেওয়ার মতো কেউ নও। আগে নিজেকে স্বামী হিসেবে যোগ্য প্রমাণ করো। নেহা যদি নিজ থেকে তোমাকে মেনে নেয়, তোমাকে ছাড়তে না চায়, তো আমিও বাধা হব না। নিখিল শহীদুল চৌধুরীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমিও কি নেহার যাওয়াটাকে সমর্থন করো ছোট চাচ্চু? শহীদুল চৌধুরী তাকালেন নেহার দিকে। তিনি চুপচাপ থাকলেন। কিছুক্ষণ পর মুহূর্তেই বললেন, নেহার খুশিতেই আমি খুশি। ও যদি যেতে চায় তো যাবে। নিখিল শাহ আলম চৌধুরীর দিকে তাকিয়ে বলল, বাবা একটা পার্টির আয়োজন করো। তোমার একমাত্র ছেলে বিয়ে করেছে, সে খবরটা সবাইকে জানানোর জন্য। বিজনেস পার্টনার থেকে শুরু করে সকল আত্মীয়দেরও বলতে ভুলবে না। শহীদুল চৌধুরী নিখিলকে থামিয়ে দিয়ে বলল, এটা তো কথা ছিল না নিখিল। বিয়ের কথাটা এখন কিছুতেই সবাইকে জানানো যাবে না। নেহা চমকালো। তার বাবা চায় না বিয়ের খবর কেউ জানুক। চার ভাই বোনই চমকালো। ওরা শুধু নিখিলের থেকে ভালোবাসার স্বীকারোক্তি আদায় করতে চেয়েছিল। এখন তো গোপন রহস্য বেরিয়ে আসছে। নিখিলের নীরব শান্তি কণ্ঠ, তুমি কথা রাখছো না ছোট আব্বু, তাই আমিও আমার দায়িত্ব থেকে পিছিয়ে যেতে বাধ্য হচ্ছি। আমি নেহাকে হারাতে পারবো না। শহীদুল চৌধুরী মনে মনে হাসলেন, তবুও অতি কঠোরতা বজায় রেখে বললেন, তাহলে তোমাকে আমাদের অফিস থেকে বরখাস্ত করা হবে। তুমি তোমার চাকরি হারাবে নিখিল। দুপুরের মধ্যে রেজিগনেশন লেটার পৌঁছে যাবে। ছোট আব্বু তুমি যা খুশি করতে পারো, চাকরি ছেড়ে দাও, না হয় যা খুশি করো। আমার মেয়ের ক্ষতি হবে এমন কিছুই করতে দিব না আমি তোমায়। বিয়ের কথা জানাবে না মানে? না। নিখিল নেহার দিকে তাকিয়ে বলল, যাওয়ার জন্য হলেও তো কতগুলো প্রসেস আছে। সবগুলো শেষ হওয়ার আগেই আমি নিজেকে তোর যোগ্য করে তুলব। তারপরও যদি আমি ব্যর্থ হয় তো চলে যেতে পারিস, আমি তোকে আটকাবো না। নিখিল বেরিয়ে চলে গেল বাড়ি থেকে। নেহার ভীষণ রকম কান্না পেয়ে গেল এবার। নিখিল ভাই শুধু ওর জন্য এতদিনের পরিশ্রমে পাওয়া চাকরি, নিজের পজিশন সব কিছু ছেড়ে দিল। বিয়ের কথা না জানানোর পেছনে তার নিজের বাবা আছে, আর সে কিনা মানুষটাকে বারবার ভুল বুঝেছে। নেহা খাবার টেবিল ছেড়ে দৌড়ে ওপরে চলে গেল। সিঁড়িতে উঠতেই গড়িয়ে পড়েছে তার চোখের জল। বৃষ্টি সাব্বির জেরিনও ছুটল তার পেছনে। এদিকে এত কিছুর মাঝে কিছুই বুঝে উঠতে পারল না রৌফ, তাহমিদা, হামিদা, সাহারা, সেতারা বেগম। বৃষ্টি, জেরিন, সাব্বির গোল করে বসে আছে নেহার চারদিকে। নেহা চুপচাপ বসে আছে খাটের মাঝে। তারা বুঝে উঠতে পারছে না বড়রা কেন এত লুকোচুরি করছে। কি এমন কথা হয়েছে নিখিল আর শহীদুল চৌধুরীর মাঝে, যেটা শাহ আলম চৌধুরীও জানে না। সাব্বির গালে হাত দিয়ে ভাবুক সুরে বলল, এবার কি করা যেতে পারে? ভাইয়াকে কি সব বলে দিব আমরা? আমরা তো শুধু মজা করতে চেয়েছিলাম। ভাইয়ার ক্ষতি তো করার কোনো মনোভাব ছিল না আমাদের। সত্যি বলে দিলে হয়তো ভাইয়া চাকরিটা অন্তত ছাড়বে না। যেদিন সাব্বিরকে শাঁসিয়ে বলল, মাথা মোটা, এখন যদি এসব কথা বলে দিই তো আব্বু ছোট হয়ে যাবে না সবার সামনে? কি ভাববে বলতো? উনি তো আমাদের কথায় রাজি হয়েছিল। বৃষ্টি নাক ফুলিয়ে আছে। গতকাল রাতে মিহির তাকে আচ্ছা মতো বকেছে। এখন ওই ছেলের নামও নিতে চায় না। কিন্তু কি করার, মিহিরই ওদেরকে এখন সাহায্য করতে পারে। বৃষ্টি হতাশ কণ্ঠে বলল, মিহিরের থেকে সাহায্য নিতে পারি আমরা। সাব্বির ভাইয়া তুমি কল দিয়ে বলো আসতে বিকেলে। জেরিন বলল, তুই কল দিলে আগে আসবে। বৃষ্টি মন খারাপ করে বলল, আসবে না, রাগ করেছে। কাল রাতে তো ঝগড়া করেছি। সাব্বির কপাল চাপড়ালো। তীব্র বিদ্রুপে সহিত বলল, তোদের এই ঘোরাঘুরির চক্করে আর কত কি যে হবে। জেরিন চেঁচিয়ে উঠল। সাব্বির কান চেপে ধরে বলল, কি রে জেরিন বোন, ব্যাঙের মতো লাফানি দিলি কেন? জেরিন রাগ করল না মোটেও, উল্টো আগ্রহ নিয়ে বলল, আমরা কোথাও থেকে ঘুরে আসতে পারি সবাই মিলে।
এতে ভাইয়া নেহা নিজেদের মতো সময়ও পেয়ে যাবে অনেকটা। আমাদেরও ভার্সিটি বন্ধ দিবে পরের সপ্তাহে, রোফটাকেও নিতে পারবো। বৃষ্টি মিনমিন করে বলল, আইডিয়া ভালো, কিন্তু বাড়ির সবাইকে কে রাজি করাতে যাবে? বড়দের ছাড়া একা আমরা যাব, এক্ষেত্রে আমাদের কেউ সাহায্য করবে না। দরজার বাহির থেকে সেতারা বেগমের কণ্ঠ শোনা গেল, আমি সাহায্য করব? আমার কথা অমান্য করার সাহস আছে নাকি কারোর? পরপর চমকে উঠল ওরা চারজন। ওদের দাদি ওদের সাথে কথা বলতে এসেছে, তাও এসব বিষয়ে। সেতারা বেগম খাটে বসতে বসতে বললেন, বল তোদের কি সমস্যা? বুড়ি কোনো সমাধান দিতে পারি কি না দেখি। সাব্বির একে একে সব কিছু বলল সেতারা বেগমকে। নেহা ভোতা মুখে বসে রইল। সেতারা বেগম নেহাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলে, আহা বোন, রাগ করস কেন? বেটা মানুষ হইতাছে, বজ্জা জাতের, এদের বিয়ে করার পর ভাব বেড়া যায়। আর নিখিল দাদু ভাইরে তো চিনস, ওই একটু চাপা স্বভাবের, তোরে মেলা ভালোবাসে, শুধু মুখে কইবার পারে না। শোন বোন, ভালোবাসা প্রকাশ করার থেকে কাজে বুঝাইয়া দেওয়াটা বেশি জরুরি। সারাদিন ভালোবাসার কথা কইয়া মুখে ফেনা তুইলা ফেলা বেটা মানুষ ও 2 দিন পর অন্য বেটির দিক নজর দেয়। যারা সব সময় বইয়ের খেয়াল রাখে, আদর যত্ন করে, তাদের ভালোবাসা প্রকাশ করা লাগে না। তোগো দাদাজান কোনোদিন মুখে কইছে কিনা সন্দেহ, তো আদর যত্নে কোনোদিন কমতি রাখে নাই। আমাকে নিখিল হইতাছে তোর দাদাজানের মতো, মুখে বলতে পারে না, ওপরেই কঠিন, মনটা একেবারে খাঁটি সোনার মতো। তারা সবাই মনোযোগ দিয়ে সেতারা বেগমের কথা শুনল। নেহা নিজেও জানে নিখিল তাকে কতটা ভালোবাসে। নেহার নিজেরও ভুল আছে, সে মুদ্রার এক পিঠ দেখে যাচাই করেছে। নিখিলের ভালোবাসার গভীরতা কোনোদিন দেখার চেষ্টাও করেনি, নিজেও তো ভালোবাসাটা প্রকাশ করার চেষ্টা করেনি। নিখিল না হয় অনুভূতি প্রকাশ করতে পারেনি, নেহা তো পারত নিজের ভালোবাসা দিয়ে নিখিলকে জয় করে নিতে, সে তো ওটাও করেনি। নেহা সিদ্ধান্ত নিয়েছে, যত যাই হোক নিখিলকে আর কষ্ট দিবে না, নিজেকেও না। দরকার পড়লে নিজ থেকে নিখিলকে বলবে সে নিখিলকে ভালোবাসে, তাকে ছেড়ে কোনো দিন যাবে না, সবসময় সকল পরিস্থিতিতে হাত ধরে রাখবে। রাত প্রায় 11টার কাটা ছুঁই ছুঁই। নিখিল আজ এখনও বাড়ি ফেরেনি। নেহা এখনও দরজার দিকে তাকিয়ে, নিখিল বাড়িতে আসলে তার ঘর পেরিয়ে তো নিজের ঘরে যাবে, তখন সে দেখতে পাবে। নেহার মন খারাপের পাল্লা ভারী হয়, মানুষটা সত্যি অনেক কষ্ট পেয়েছে। নেহা ঘরময় পায়চারি করে, বিছানায় বসে বারান্দায় ঘুরে আসে, তবুও আজ যেন সময়টা পেরোতেই চায় না। বিষণ্ণ সময়গুলো খুব দীর্ঘ হয়, অনেক বেশি প্রতীক্ষায় রাখে। অপেক্ষার মতো সুন্দর মিষ্টি আদুরে কষ্ট হয়তো আর কিছু নেই। অপেক্ষা আমাদেরকে কত কিছু শেখায়, কত বিরক্তি রেশ ছড়ায় আমাদের মাঝে। তবুও দিন শেষে যখন প্রত্যাশাময় জিনিসটি আমরা চোখের সামনে দেখতে পাই, তখন যে তৃপ্তি পাওয়া যায়, তার মতো শান্তি অন্য কিছুতে পাওয়া যায় না। নেহা দাঁড়িয়ে আছে বারান্দার গ্রিল ধরে, বাড়ির গেট পেরিয়ে হেডলাইটের আলোটা চোখে পড়তেই চমকালো নেহা। তাদের বাড়িতে বাইকে করে কে আসলো রাতের বেলা? নেহা চোখ সরায়নি একবারের জন্য। গ্যারেজ থেকে নিখিলকে বের হয়ে আসতে দেখে নেহা চমকায়। নিখিল ভাইয়ের তো বাইক ছিল না, উনি কি বাইক কিনে এনেছে? কিন্তু কেন? তার ওটার কি দরকার পড়লো হঠাৎ? নিখিল বাড়িতে এসে রুমে গিয়েছে, নেহা স্পষ্ট দেখেছে। একবার ইচ্ছে জেগেছিল এখনই গিয়ে জিজ্ঞেস করতে, কি মনে করে যেন গেল না। চুপচাপ বসে রইল নেহা, কিন্তু তার মন স্থির থাকলো না। নেহাকে ঠেলে ঠুলে এনে দাঁড় করিয়েছে নিখিলের রুমের বাহিরে। নেহা 2বারের মতো উকি দিয়েছে রুমের ভিতরে, নিখিলকে দেখতে পায়নি। হঠাৎ গম্ভীর কণ্ঠস্বরে নেহা ভয় পেয়ে যায়। এই দরজার বাহিরে এভাবে চোরের মতো উকি ঝুঁকি মারছিস কেন? ভেতরে আসতে পারিস না? নেহা ধরা পড়ে গিয়ে ঢোক গিলল, আমতা আমতা করে বলল, ঘুম আসছিল না তো, কেউ জেগে নেই, তাই আপনাকে দেখতে এসেছিলাম। নিখিল ভুরু বাঁকিয়ে তাকালো, ঠোঁটে তার সূক্ষ্ম হাসি। সদ্য গোসল সেরে এসেছে নিখিল, চুলগুলোকে ঝেড়ে পানি ফেললো নেহার দিকে, তাকিয়ে থেকে বলল, দেখতে হলে তো রুমে আসতে হবে তোকে, উকি ঝুঁকি মেরে দেখতে পারবি নাকি? আয় খাটের ওপর বস, পরে মন দিয়ে দেখ। নেহা চলে যাবার জন্য পা বাড়াতে নিখিল আবার বলল, ভেতরে আয়। নেহার কাছে কথাটা আদেশের মতো শোনালো। এমনিতে নেহার মন খারাপ, সে নিজেও চাইছে এখন নিখিলের কাছে থাকতে, কিন্তু বলতে পারছে না থাকার কথা। নেহা রুমে ঢুকে গেল ফটাফট। নেহা এক হাতের সাথে অন্য হাত নিয়ে নাড়াচড়া করছে, দৃষ্টি এলোমেলো, দুঃসয় কোনো কথা খুঁজে পাচ্ছে না বলার মতো। নিখিল এক ধ্যানে নেহাকে দেখছে, সে জানে নেহা তার জন্য অপেক্ষা করছিল।
কিন্তু কেন? মেয়েটা তাকে ছেড়েও যেতে চায়, আবার তাকে দেখার জন্য এতটা অস্থির উতলা হয়ে ওঠে কেন? তবে কি নেহা তার অনুভূতি চিনতে ভুল করছে? নিখিলের মনের মাঝে কোথাও একটা খটকা আছে। নেহা সবসময় বলে সে কাউকে ভালোবাসে, সেই মানুষটা কে? যদি সত্যি কেউ থেকে থাকে, তবে নিখিল কি পারবে নিজেকে ঠিক রাখতে? পারবে প্রেয়সীর সুখে তাকে অন্যের কাছে সঁপে দিতে? নিখিল চোখ বন্ধ করে শ্বাস নেয়। বুকের বাঁ পাশটায় ভীষণ রকম যন্ত্রণা হচ্ছে, শুধু কথাটা নিজ মনে ভেবে। নিখিলকে দাবালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রাখতে দেখে নেহা ডাকে, আপনি রাতে খাবেন না নিখিল ভাই? না। নেহা মুখ ফুলিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। নিখিল পেছন থেকে ডাকে, কি রে, চলে যাচ্ছিস কেন? আমি আবার কি করলাম? তোকে যেতে বলেছি আমি। নেহা চলে গিয়ে আবার ফিরে আসে খাবারের প্লেট সহ। নিখিল নেহাকে খাবার সহ আসতে দেখে বলে ওঠে, তোকে আমি খাবার কথা একবারও বলেছি? নেহার স্বাভাবিক জবাব, আমি কি আপনার থেকে একবারও জানতে চেয়েছি আনবো নাকি আনবো না? প্রশ্নের পিঠে প্রশ্ন করবি না নেহা। নেহা নিখিলকে কপি করে বলল, প্রশ্নের পিঠে প্রশ্ন করবি না নেহা। নেহা নিখিলকে টেনে এনে বিছানায় বসায়। খাবারের প্লেট নিখিলের সামনে ধরে বলে, নিন, এবার খেয়ে ফেলুন। খাবো না আমি। নেহা বিরক্তি নিয়ে তাকালো, কিছুটা রাগ নিয়ে বলল, প্লেটটা ধরুন বলছি। তুই আমাকে রাগ দেখাচ্ছিস নেহা? পাশের বাসার ভাইয়াকে দেখালে বেশি খুশি হবেন বুঝি? মেরে রেখে দিব তোকে অন্য ছেলের নাম মুখেও আনলে। তাহলে রাগ নিজে সহ্য করতে শিখুন। খেয়ে নিন, খাইয়ে দে। নিখিলের সহজ সরল আবদার, পারবো না। আমি কেন খাওয়াতে যাব আপনাকে? আমাকে দিয়ে কামলা খাটানোর শখ জেগেছে কেন আপনার? বউকে দিয়ে কাজ করালে সব হয় তাই? তুই ভেবে দেখ, তুই খাইয়ে দিলে খাবো, আমি না হয় না। নেহা বিড়বিড় করে বলল, অসহ্য লোক একটা। নেহা হাত ধুয়ে এসে নিখিলের হাত থেকে প্লেট নিয়ে তার মুখে খাবার তুলে দিল। নিখিল খেয়ে নিল চুপচাপ। মাঝপথে নেহার হাত থামিয়ে দিল নিখিল। কণ্ঠে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, তুই নাকি রাতে খেয়ে যাসনি? সাব্বির বলল আমায়। নেহা প্লেটের দিকে মন দিয়েই বলল, কখন বলেছে? এই তো আসার পরে। মিথ্যা বলার আর জায়গা পান না আপনি। আসার পর আপনি আপনার বাইক রেখে এসেছেন, পরে সিঁড়ি বেয়ে উঠে সোজা নিজের ঘরে। সাব্বির ভাইয়ের সাথে তো দেখাই হয়নি আপনার। তুই কিভাবে জানলি আমি এগুলো করেছি? আমি আপনাকে দেখেছিলাম তাই জেনেছি। আর আমাকে কি সহজ সরল স্বামী ভক্ত বউ মনে হয়, নাকি স্বামী বাড়ি না আসা পর্যন্ত তার জন্য না খেয়ে বসে থাকবো? এত মহান আমি না। নিখিল হাসলো, হাসি বোঝাই রেখেই বলল, আমার সামনে এখন তোকে একটু হলেও খেতে হবে। নেহা নিখিলের দিকে তাকিয়ে বলল, আপনি তো জানেন নিখিল ভাই, আমি ছোট্ট একটা মানুষ, আমার পেটটাও তো ছোট্ট, এত খেতে পারি না আমি। পেটটা যখন বড় হবে তখন বেশি বেশি খাবো, এখন খেতে পারবো না। বিশ্বাস করেন, একটুও জায়গা নেই পেটে। আমাকে দেখা তোর পেট কত ছোট। নেহা মৃদু চেঁচিয়ে বলল, নিখিল ভাই, আপনার মুখে লাগাম টানুন বলছি, না হয় আমি কষ্টে আটকে দিব বলে রাখছি। আপনার মুখ থেকে এখন যা তা কথা বের হয়। নিখিলের খাওয়া শেষ হতেই নেহা বের হয়ে যেতে নেয়। নিখিল আটকে দিয়ে বলে, মন খারাপ কেন তোর? নেহা নিখিলের দিকে তাকিয়ে থেকে বলে, আপনাকে একটু জড়িয়ে ধরি নিখিল ভাই। নিখিল চমকে উঠল। নেহার কি কারণে মন খারাপ হলো? নিচ থেকে জড়িয়ে ধরতে চাইছে মেয়েটা। নিখিলের জবাবের আশায় থাকলো না নেহা, শক্ত করে জড়িয়ে ধরল নিখিলকে। নেহার মনের ভেতরে কি যে চলছিল সকাল থেকে, শুধু ছটফট করছিল কখন নিখিলকে একটু দেখবে। পৃথিবীর সব সুখ তার কাছে থাকলেও সে অসুখী থাকবে যদি নিখিল তার কাছে না থাকে। নিখিল নেহার মাথায় হাত রাখে, মৃদু স্বরে ডাকে, কি হয়েছে বলবি তো নাকি? আমাকে বলবি না তুই? নেহা কিছুক্ষণ চুপ থাকলো। নিখিলের বুকে মুখ গুজে রেখেই বলল, জানি না, শুধু অনেক কষ্ট লাগছে। নিখিল দু হাতে নেহাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, আমাকে জড়িয়ে ধরলে বুঝি তোর কষ্ট কমে যাবে? নিখিলের চোখ জোড়া খুশিতে জল করে উঠল। মানুষের কাছে সবচেয়ে প্রশান্তির বিষয় হচ্ছে প্রিয় মানুষটার বিশ্বাস অর্জন করতে পারা। নেহা তাকে বিশ্বাস করে, নির্দ্বিধায় তার কাছে এসে তাকে জড়িয়ে ধরেছে। নিখিল নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে মনে করছে এখন। নিখিলের হাস্যোজ্জ্বল কণ্ঠ, আজকে কি হলো শুনবি নেহা? তোর তো জানা উচিত, বউদেরকে সব জানতে হয়। তারা হচ্ছে স্বামীদের ভরসা, শান্তি, ক্ষমতার উৎস। শুনবি তো নেহা? নেহা মাথা উঁচিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। নিখিল নেহাকে এক হাতে জড়িয়ে বারান্দায় নিয়ে আসে। নিখিলের বারান্দায় এক পাশে ছোট করে বিছানার মতো পাতা। নিখিল প্রায় সময়ই এখানে সময় কাটাতো আগে। তার মতে এটা তার সবচেয়ে প্রিয় জায়গা।
নিখিল নেহাকে সেখানে বসার জন্য বলল। নেহা গিয়ে দেওয়ালের সাথে মাথা এলিয়ে দিল। নিখিল পাশে বসে পড়ল। নেহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ঘুম পাচ্ছে তোর? না। নিখিল হাসলো, কারণ সে জানে নেহা মিথ্যা বলছে। রাত 12টা মানে এই মেয়ের কাছে ঘুমের রাজ্য। সব ভাই বোনরা রাত জেগে আড্ডা দিলেও সেখানে ঘুমিয়ে পড়ে নেহা। আজ কিনা মিথ্যা বলছে। নিখিল বুঝেও কিছু বলল না। কখনো কখনো অভ্যাস কিছুটা পরিবর্তন করা উচিত। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যদি ভালো কিছু হয় তো তাতে বাধা দিতে নেই। নিখিল নিজ থেকে নেহাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। আজকে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। নেহা উঠে নিখিলের দিকে তাকাতে চাইল। নিখিল জড়িয়ে ধরে রেখে বলল, উঠছিস কেন? শুয়ে থাক। আগেরটা ছাড়লেন কেন নিখিল ভাই? আমার ওপর রাগ করে ছেড়ে দিয়েছেন? নিখিল বুঝলো নেহার মন খারাপের কারণ। তোর জন্য কেন হবে বোকা? কিছু সময় নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখতেও কিছু জায়গা থেকে সরে যেতে হয়। এখন শোন গুরুত্বপূর্ণ কথা, চাকরিটা করা যাবে 2 জায়গা থেকে। যদি এখান থেকে করি তো স্যালারি দিবে 40,000 টাকা। যদি পোস্টিং নিয়ে অন্য শহরে ওদের আরেক ব্রাঞ্চে করি তো স্যালারি দিবে 80,000 টাকা। ভাবছি পোস্টিং নিয়ে চলে যাব, তাই বাইকটা কিনে এনেছি। নেহা ভয়ানক কিছু শোনার মতো চমকে উঠল। নিখিলের টি শার্ট 2 হাতে চেপে ধরে বলে, আপনি যাবেন না প্লিজ নিখিল ভাই। কেন? তুই তো ছেড়ে চলে যেতে চাস আমাকে। তুই যাওয়া যে কথা, আমিও যাওয়া একই। একজন না একজন দূরে থাকলেই হয়। যাবেন না মানে যাবেন না। কেন যাব না আমি? তোর কথা শুনতে হবে এখন আমার? হ্যাঁ শুনতে হবে। কোথাও যেতে পারবেন না আপনি আমাকে ছেড়ে। কেন? জানি না। বউ পালতে হলে বেশি টাকা লাগে, তুই জানিস না? আমি আপনার কাছে কোনোদিন টাকা চেয়েছি বলুন? আমি তো বেশি খাইও না নিখিল ভাই। এত টাকা দিয়ে কি করবেন আপনি? বেশি টাকা লাগবে না। আপনি বাড়িতেই থাকবেন, কোথাও যাবেন না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। টাকা লাগবে না তোর? তো কি লাগবে বল? আপনি তো দিবেন না, তাহলে জিজ্ঞেস করছেন কেন? তুই চাইলে নিজের জীবনও দিয়ে দিতে পারি। বল কি লাগবে তোর? নেহার ঘুমে নিভু নিভু চোখ। ঘুম জড়ানো কণ্ঠে নেহা অস্পষ্ট স্বরে বলল, আপনাকে। নিখিল ঘুমন্ত নেহার দিকে তাকিয়ে শান্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটা এখনও পৃথিবীর কঠিন নিয়মগুলো নিজ চোখে দেখেনি। ছোটবেলায় কখনো অভাব বুঝতে হয়নি। বাড়ির কেউ অভাব কী জিনিস বুঝতে পারেনি। নিখিল নিজেও জানতো না, তবে তাকে বাস্তবতা শিখিয়েছেন শাহ আলম চৌধুরী। সে দেখেছে তাদের বাবা চাচারা কত কষ্ট করে ব্যবসা করেছে, সব কিছু টিকিয়ে রেখেছে। নিজেরা শত কষ্ট মাথা পেতে নিয়ে পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রেখেছে। নিখিল জ্যোৎস্নাবিহীন রাতের আকাশের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করলো, তুই আদৌ নেহাকে আগের মতো সুখে রাখতে পারবি তো নিখিল? ওকে কোনো দুঃখ এসে ছুঁয়ে দিবে না তো আবার? মেয়েটা যদি সন্তুষ্ট না থাকে তোর প্রতি, তুই কি কখনো ওর যোগ্য স্বামী হতে পারবি? নেহা নিখিলকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে অতি শান্তিতে। নিখিল এত চিন্তার মাঝেও কোথাও একটা সুখ অনুভব করছে। এই মেয়েটা ওর পাশে থাকলে সব দুঃখ ভুলে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায় নিমিষেই। নিখিল নেহার কপালে চুমু দিল গভীরভাবে। নেহাকে নিজের কোলের ওপর শোয়ালো নিখিল। মেয়েটা ঘুমের মাঝে ওর কোমর জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন হলো। আর কত ঘুমাবি নেহা? উঠ, আমি কিন্তু এখন চলে যাব, পরে কিন্তু আর দেখতে পাবি না। নেহা ধড়ফড়িয়ে ঘুম থেকে উঠল। নিখিল শার্টের বোতাম লাগাতে ব্যস্ত। নেহা নিখিলের শার্টের এক কোণা চেপে ধরে বলল, আপনি সত্যি সত্যি চলে যাবেন? আপনি তো বলেছিলেন যাবেন না। নেহার চুপসে যাওয়া মুখ দেখে নিখিলের এবার হাসি পেল। কিন্তু হাসলে নেহা নিশ্চিত ওর মাথা ফাটিয়ে দেবে এই মুহূর্তে। অফিস যাচ্ছি, তুই তো দেখছি প্রথম দিনে আমাকে দেরি করাবি নেহা। মিহির হন্তদন্ত হয়ে দরজা ঠেলে আস্তে আস্তে বলল, কি রে শালা? নিখিল, তুই তো এমন একটা কাজ করতে পারলি ভাই? আমাকে রেখে তুই দ্বিতীয় ব্রাঞ্চে চলে যাচ্ছিস? একবার জানাবি না আমাকে? নেহা চোখ বড় বড় করে তাকালো নিখিলের দিকে। নেহা অবিশ্বাস কণ্ঠে বলল, নিখিল ভাই, আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন? আপনি ঠিকই না জানিয়ে চলে যাচ্ছেন? তো যান, আমি আর আপনার সাথে কোনো কথা বলবো না। নেহা দ্রুত পা চালিয়ে চলে গেল। নিখিল পিছু ডেকে বলল, কথা তো শুনে যা নেহা। মিহির বেচারা কিছু বুঝে উঠল না। নিখিল মিহিরের দিকে বিরক্তি নিয়ে তাকালো। তুই দেখে শুনে কথা বলবি না? উফ, এখন তো এই মেয়ে 6-7 মাস আর কাছেও ঘেঁষবে না। নিজ থেকে এসেছিল কালকে। এভাবে তুই আমার সংসারে আগুন লাগিয়ে দিলি মিহির। আমি কি করলাম? আমি কি জানতাম নাকি তোর রুমে নেহা আছে? নেহা কোথায় থাকবে তো? তোর বউকে কি তুই আলাদা রুমে রেখে ঘুমাবি? এসব কথা বাদ দে। তুই তোর হিটলার শ্বশুরের সাথে আমাকে রেখে তুই অন্য অফিসে গিয়েছিস কেন?
শ্বশুর জামাই যুদ্ধ করে আমার মতো আবলা মানুষটাকে কেন ফাঁসিয়ে দিলি ভাই? আমার শ্বশুরের সাথে দিলেও মানতাম, সহজ সরল ছিল, চুপ থাকতো, প্রয়োজনে গিয়েছি, তুই দেখ বলে কয়ে আসতে পারিস কিনা। এই অফিস বাড়ির থেকে দূরে বেশি, তাই বাইক কিনেছি রাতে। বা ভালো তো, যা যা খুশি কর। এদিকে তোর বোন আমাকে জ্বালিয়ে মারছে, রাতের বেলা ঘুরতে গেল, নিজে আসলো, ভালো করে শুধু বলেছি একটু, উল্টো ঝাড়ি আমাকে দিল, রাগ দেখালো আমার ওপর, ব্লকও করেছে আমাকে। তোর মতো ভাই আছে দেখে আমার বউটা এত নির্দয় হয়েছে। নিখিল ঘড়ি পরে রুম থেকে বের হয়ে বলল, বসে থাক তুই, আমার দেরি হয়ে যাচ্ছে। নিখিল নেহার রুমে ঢুকে দেখলো বৃষ্টি বসে আছে। নিখিল বৃষ্টিকে বলল, রুম থেকে বের হয় একটু। বৃষ্টি রুম থেকে বের হতে মিহির ওর হাত টেনে সাথে করে নিয়ে গেল। এটা কোনো কাজ করলে তুমি বৃষ্টি? 2 দিন হয়েছে, বুঝতে পারছো তুমি? বলে দিলেই পারো তোমাকে আর আমার এখন ভালো লাগে না। মিহির তোমার থেকে দূরে যেতে চাই, তোমাকে ছাড়া ভালো থাকবো আমি। বৃষ্টি মিহিরের দিকে কটমট দৃষ্টি রাখলো, বিরক্তি নিয়ে বলল, তুমি কি চুপ করবে মিহির? মিহির হাঁটা বাড়ালো সামনের দিকে। তুমি যেহেতু চাও না আমি আর আসবো না, ফোন করে বিরক্তও করবো না, ভালো থেকো। বৃষ্টি মিহিরের হাত টেনে ধরে বলল, তোমাকে ছাড়া আমি ভালো থাকবো কি করে? জেনে বুঝে এমন করো আমার সাথে। মিহির পেছন না ফিরে বলল, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে ভেবেছো একবার? শুধু বাচ্চাদের মতো জেদ করো সব সময়। রাতে গিয়েছো, শুধু ভালো করে বোঝাতে চেয়েছিলাম, তুমি কি করেছো? উল্টো রেগে গেছো। তোমাকে কিছু বলার কি অধিকার নেই আমার? তাই চলে যাচ্ছি। বৃষ্টির কান্না পেয়ে গেল এবার। মিহিরের হাত শক্ত করে চেপে ধরে বলল, সরি, আর এমন ভুল হবে না, কথা শুনে চলবো এবার থেকে, শুনতে হবে না তোমাকে, রাগ দেখাবে না একদম, কামড় দিয়ে দিব তোমাকে। মিহির হাসি চেপে রেখেছে নিজের, কঠিন কণ্ঠে বলল, আমি এখান থেকে যাওয়ার আগেই যেন আনব্লক করা হয় আমাকে, না হয় এরকম বাচ্চার সাথে আর প্রেম করব না আমি। তো কার সাথে করবা? তোমার জীবনে আর কাউকে পারলে এনে দেখাও, মেরে চ্যাপটা করে দিব একসাথে দুটোকে। বৃষ্টি মিহিরের হাত ছেড়ে চলে যেতে নিল। মিহির পেছন থেকে বলে উঠল, ভালোবাসি মেঘবালিকা। বৃষ্টি মুখ ভেঙচি কেটে চলে গেল। এভাবে নাক ফুলিয়ে রেখেছিস কেন? আচ্ছা, আসার সময় তোর জন্য কি আনবো বল? কিছু না। নিখিলের কণ্ঠে দুষ্টমি। ঘুমের ঘোরেও তো আমাকে চাস তুই, আমি যদি আমাকে দিই তুই নিজেকে দিতে পারবি তো? কিছু পেতে হলে কিছু দিতে হয়, বুঝতে পেরেছিস কি বলেছি আমি? নেহা তাকাতেই নিখিল চোখ টিপ মারল। নেহা ভ্যাবাচাকা খেয়ে গেল। এই ছেলে দিন দিন কি নির্লজ্জ হয়ে যাচ্ছে, ভাবা যায় এসব? নেহা একটা বালিশ ছুঁড়ে মারল নিখিলের ওপর। রেগে বলে উঠল, আমার সামনে থেকে যান বলছি, অসভ্য লোক। নিখিল চুলে হাত বুলিয়ে বলল, বউয়ের কাছে নির্লজ্জ, বেহায়া, বেশরম, অসভ্য হতে হয়, না হলে বউ থাকে না। বউ তখন মনে করবে আমি একটা টিউবলাইট, কিছু মিছু পারি না, বুঝেছো জান? নেহা চিল্লিয়ে বলল, বের হন বলছি। নিখিল নেহার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে রুম থেকে বের হলো। সাব্বির জেরিন হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। নেহা চোখ ছোট করে দেখলো দুইজনকে। কিছু সময় পর বৃষ্টি হাতে নুডলসের প্লেট নিয়ে ঢুকলো, বিছানার মাঝে রেখে দিল বড় প্লেটটা। 4টা চামচ সাজিয়ে সবাইকে খেতে বলল। জেরিন সুর তুলে বলল, বাবা কত কি দেখছি, মানুষজন রাতের বেলা স্বামী সেবা করছে, মুখে তুলে খাওয়াচ্ছে। নেহা চোখ মুখ কুচকে ফেলে বলল, জেরিন আপু তুমিও না, তোমার ভাইকে ভালো মানুষই দেখানোই আমার ভুল হয়েছে। বেটা আস্ত খাটাস, মুখ না অন্য কিছু, যা তা বলে। সাব্বির মুখে নুডলস ঠেলে বলল, কি বলে নেহা বোন? বৃষ্টি নেহাকে সান্ত্বনা দিয়ে বলে, রাগ করিস না বোন, তোরে আমি লজেন্স দিব নে। নেহা বৃষ্টির পিঠে দিয়েছে একটা জোরে। বৃষ্টি জিজ্ঞেস করলো, তোমরা দুজন আজ ভার্সিটি যাবে না? সাব্বির বলল, কি আর বলবো বলতো বৃষ্টি, সালার সব প্রফেসর মিলে গেছে চিল করতে, ওদেরই দিন বোন, বুড়া বয়সে ওদের রং লাগছে, আর এদিকে আমি সিঙ্গেল। 4 ভাই বোন মিলে হাসি ঠাট্টাতে মেতে উঠলো। এভাবেও সব বিষণ্ণতা এক পাশে রেখে মানুষ হাসে, দুঃখ ভুলে সব কিছুর মাঝেও জীবনে সুখে থাকার চেষ্টা করে। হাসি কান্না মিলেই জীবন, সব যেন স্রোতের বেগে চলে। দেখতে দেখতে কেটে যায় সময়, দিন, সপ্তাহ কিংবা মাস। ছুটি পেয়েছে সাব্বির, যেদিন রৌফও ছুটি পেয়েছে। সবাই মিলে কথা তুললো তারা ঘুরতে যাবে। বাড়ির সবাই বিপক্ষে যথারীতি। সবাই মন খারাপ করে বসে আছে সোফায়।
সেতারা এসে বসলেন সবার সাথে। নেহাকে ওরা বলেছে তুই ভান ধরে বলবি তুই যেতে চাস না। নেহা মুখ ভেঙচি কাটলো। পরে যদি ওকে রেখে চলে যায় তখন? সাব্বির বুঝিয়েছে। নেহা রাজি হলেও মনে মনে ভয় পাচ্ছে। নিখিল মিহির এসেছে সন্ধ্যায়, সবাই মিলে আবার কথা তুলল, কিন্তু বড়রা নারাজ, যেতে দিবে না। সবাই নিখিলের দিকে তাকিয়ে আছে। নিখিল একবার বললেই সবাই রাজি হবে। সবাই ঘিরে ধরেছে নিখিলকে। নিখিল কি বলে সেই আশায়।